হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে সবাইকে স্বাগত। এখন আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের কম্পাইলেশন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে পূর্ণমান 50, তার উত্তরগুলো আমরা করে নেব। এক নম্বর প্রশ্ন দেখো, সূর্যের উত্তরায়ণের সময়কাল। আমাদের উত্তর হবে অপশান গ, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। তারপর 2 নম্বর প্রশ্ন, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান খ, অর্থাৎ বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। 3 নম্বর প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো আমাদের উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা। 4 নম্বর প্রশ্ন, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো আমাদের উত্তর হয়ে যাবে অপশান ক, সাতপুরা, অর্থাৎ স্তূপ পর্বত সাতপুরা। 5 নম্বর, ঠিক জোড়াটি নির্বাচন করো। নদীর উচ্চ প্রবাহ ভূমির ঢাল কম। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ, অর্থাৎ অপশান খ। 6 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো নিরক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখার অপর নাম আমরা কি জানি? বিষুবরেখা, অপশান ঘ। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? আমরা জানি পামির মালভূমি, অর্থাৎ অপশান গ। 8 নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল ভূমির নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি। গ, অপশান গ। 9 যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে সেটি হলো মার্বেল। 2-1 শূন্যস্থান পূরণ দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে, অর্থাৎ কম হতে থাকে। 2 বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। তারপর 3 প্রশ্ন দেখো, 2-3 এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদীগুলোর নাম হলো ওব, ইনিসি, লেনা, যে কোনো একটা লিখতে পারো, অর্থাৎ ওব। 3 সত্য মিথ্যা দেখো, 1টা ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। ঠিকই বলেছে, ছোটনাগপুর মালভূমি সত্য। শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, এটাও সত্য। 3-3টা জুলাই মাসে উত্তর আফ্রিকা যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকা তখন শীতকাল, না, এটা মিথ্যা। 4 স্তম্ভ মেলাও। ফুজিয়ামা আগ্নেয় পর্বত আমরা জানি। মিয়েন্ডার হলো নদীর মধ্যপ্রবাহের সৃষ্ট। গ্রানাইট আগ্নেয় শিলা। তারপরে 5 দাগের প্রশ্নগুলো দেখে নেব। কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? 5-2 প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। 5-3 সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। 5-4 নম্বর প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। তারপরে 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্নগুলো আছে, আস্তে আস্তে আমরা দেখে নেব। 5 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয়? উত্তরটা দেখো, 21শে জুন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে নিজে
যে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সবথেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সবথেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। এই হবে আমাদের উত্তর। 5-এর দাগের 2-এর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো, অক্ষরেখার অনেকগুলো বৈশিষ্ট্যই লেখা যায়। তার মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য হলো অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল এবং অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। দুটোর মধ্যে একটা লিখলেও হবে, এখানে অনেকগুলোই আছে। কিংবা অক্ষরেখার মানগুলোও তোমরা লিখতে পারো। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, এটা লিখতে পারো। এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যর মধ্যে দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং দ্রাঘিমা রেখার মানগুলো হচ্ছে 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম। এগুলো উল্লেখ করলেই হবে, যে কোনো একটা করে লিখলেই হবে। তারপরে 5-3 প্রশ্ন দেখো, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তরটা দেখো, এখান থেকে হবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে আটকে রাখতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে, সাইবেরিয়া অর্থাৎ রাশিয়ার সাইবেরিয়া, তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। অর্থাৎ হিমালয় না থাকলে আরও শীত পড়তো। এই অবধি লিখলেই হবে। 5-4 প্রশ্ন দেখো, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। ভূমির ঢাল অনুসারে সমভূমির উপরিভাগ সমতল বা খুব সামান্য ঢেউ খেলানো, আর মালভূমির ক্ষেত্রে মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো, কিছুটা উঁচু নিচু, কিছুটা নয় অনেকটা উঁচু নিচু। এবং উচ্চতার ভিত্তিতে যদি বলতে হয়, সাধারণত সমভূমি 300 মিটারের থেকে কম উঁচু হয় এবং মালভূমি সাধারণত 300 মিটারের থেকে বেশি উঁচু হয় এবং পাহাড় বা পর্বতের থেকে কম উঁচু হয়। এটা বললেই হবে। তারপরে 6-এর দাগের প্রশ্নগুলো দেখো। 6-এর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। দেখো, উত্তরটা এখান থেকে হবে, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও তাহলে কমে যাবে। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। বোঝা গেল? তারপরের প্রশ্ন 6-2, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো, এখানে মাটির দানা আকারের ওপর শ্রেণীবিভাগ কীভাবে করব, মাটির দানার ওপর মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। যেমন বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। অর্থাৎ বেলে মাটির বৈশিষ্ট্য কী হবে, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। কৃষিকাজ ভালো হয় না। এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম, অর্থাৎ এঁটেল মাটি বা কাদামাটির দানা হচ্ছে সূক্ষ্ম, খুবই ছোট ছোট, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে যায়, অর্থাৎ জলটাকে ধরে রাখতে পারে। ফসল ভালো হয়। দোআঁশ মাটি অর্থাৎ বালি আর কাদার ভাগ যে মাটিতে সমান হয়, বালি আর কাদা সমান থাকে, জল বাতাস অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে, অর্থাৎ অল্প অল্প জল ভেদ করে যেতে পারে। সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য খুবই ভালো, যেমন ধান এই মাটিতে ফলানো হয়। অর্থাৎ এই অবধি উত্তরটা হবে।
তারপরে 6-3 নম্বর প্রশ্ন দেখো, নীল নদের উপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? উত্তরটা এখান থেকে হবে, নীল নদের উপরও মিশরীয়রা বাঁধ তৈরি করেছেন। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। অর্থাৎ দুটি মূল উদ্দেশ্য আছে, তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে, অর্থাৎ অন্যান্য বাঁধের কথাও এখানে বলা হচ্ছে, তার সাথে আসোয়ান বাঁধের কথাও বলা হচ্ছে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। অর্থাৎ নদীতে শুধু একটা বা দুটো কাজের জন্য বাঁধ দেওয়া হয় না, বেশ কয়েকটা উদ্দেশ্যে নদীতে বাঁধ দেওয়া হয়। এইভাবে আসোয়ান নদীতে এই আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে নীল নদে। 7-এর 1 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশে নিরক্ষীয় ও উষ্ণমরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। এখানে দেখো, নিরক্ষীয় জলবায়ুর ক্ষেত্রে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশ নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। অর্থাৎ এখানকার কি বৈশিষ্ট্য আছে, সূর্যরশ্মি লম্বাভাবে পড়ার, সারা বছর অধিক উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা সারা বছর বেশি থাকে, বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে দেখো, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ অর্থাৎ চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা। এবার উষ্ণ মরুর ক্ষেত্রে আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরান, কুয়েত, এই সব দেশগুলোর উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম, তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে উষ্ণতা থাকে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেমি। তাহলে দেখো, খুবই কম বৃষ্টিপাত হয়। এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের জোকোবাবাদ, উষ্ণতা 52 ডিগ্রি সেলসিয়াস, এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ প্রচণ্ড উষ্ণতা। এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। তারপরে 7-এর দাগে 2-এর প্রশ্ন, আফ্রিকা মহাদেশে নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোডউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। এবার ভূমধ্যসাগরীয় উদ্ভিদগুলো দেখো, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, অর্থাৎ শীতকালে এখানে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। তারপরে এই ভিডিওর শেষ প্রশ্ন, অর্থাৎ 7-এর 3-এটা দেখো, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। অর্থাৎ নদীর ক্ষতি। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর শিল্পাঞ্চলের বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। তাই মানুষের এই নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক একটা প্রভাব ফেলছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।